দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। তোমরা যারা সিবিএসসি তে পড়ছো, অর্থাৎ সিবিএসসির ক্লাস 12-এ পড়ছো, তাদের জন্য আজ আমি একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি। তোমাদের গল্প এবং কবিতা থেকে প্রচুর প্রশ্ন আসে। সেই গল্প এবং কবিতা থেকে আমি 13-14টি প্রশ্ন, এগুলোই যে আসবে তেমন নয়, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এবং সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি, এইটুকুই। তো চলো তাহলে শুরু করছি। আমরা প্রথম এই ভিডিওটিতে আমরা 13-14টি গল্প নিয়ে আমরা আলোচনা শুরু করব। 10 বছরে একজন মহামানবের খরচ মেটাতো কে? আলোচ্য অংশটি কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে? আলোচ্য অংশটির তাৎপর্য লেখো। ব্রেটল্ট বেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত। বি নাম্বার দেখো। অধর্মের বিনাশ সাধন করতে মহামানবরা পৃথিবীতে আসেন। তারা তাদের কাজ দিয়ে মানুষের মন জয় করেন। চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের কীর্তিকথা। মানুষের ঘরে ঘরে তারা পূজিত হন। প্রথাগত ইতিহাসে এই মহামানবদের জীবন কাহিনী এবং কাজ সুন্দর করে লেখা থাকে। কিন্তু মহামানবরা একা একা তাদের কাজ করেন না। সাধারণ মানুষ অর্থ দিয়ে, শক্তি দিয়ে, সময় দিয়ে মহামানবদের কাজের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু প্রচলিত ইতিহাসে কোথাও তাদের কথা লেখা থাকে না, অথচ এরাই ইতিহাসের প্রকৃত নায়ক। আসলে কবি বোঝাতে চেয়েছেন, শ্রমজীবী হোক বা সাধারণ মানুষ, ক্ষমতাবানদের আলোয় তারা চির উপেক্ষিত থেকে যায়। যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। কোন আগুনকে রাবণের চিতার সাথে তুলনা করা হয়েছে? এই আগুন জ্বলার প্রভাবে সেখানকার জনজীবনের মধ্যে কি প্রভাব পড়ে? সুভাষ মুখোপাধ্যায়ের গারো পাহাড়ের নিচে রচনায় গারো পাহাড়ে এক শ্রেণীর মানুষ বসবাস করে। তারা ফসল ফলানোর জন্য বনে আগুন জ্বালিয়ে দেয়, যে আগুন জ্বলতেই থাকে। মনে হয় যেন জ্বলন্ত আগুন কোনোদিন নিভবে না। সেই আগুনকে রাবণের চিতার সাথে তুলনা করা হয়েছে। বি নাম্বার দেখো। চৈত্র মাসে গারো পাহাড়ে চাষবাস শুরু হয়। গারো পাহাড়ে বসবাসকারী কৃষকরা একই দরিদ্র। তার উপর তাদের চাষ করার জন্য কোনো হাল বলদ নেই। তাছাড়া পাহাড়ের উপর শুধু গাছ আর পাথর। তবুও তারা বেঁচে থাকার জন্য ফসল ফলানোর চেষ্টা করে। বছরের এমন সময়ে বা এমনই এক সময়ে এখানকার মানুষেরা শুকনো ঝোপে ঝাড়ে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন নেভে না। লেখকের ভাষায় যেন রাবণের চিতা জ্বলছে। বছরের এই সময় বনের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। বনের জন্তু জানোয়ারেরা প্রাণ ভরে পালায়। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে প্রাণ রক্ষার তাগিদে উন্মত্তের মতো ছোটে। পাহাড়ি মেয়ে মানুষেরা বা পুরুষেরা মনের সুখে হরিণ ও শুয়োর মারে। সন্ধ্যাবেলায় শিকার শেষে গোল হয়ে ঘিরে শুরু হয় নাচ ও গান। গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। পাথরের ওপর মোটা কালো ছাইয়ের পলেস্তারা পড়ে থাকে, তার উপর বীজ ছড়ায়। দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে। মাথাচাড়া দেয় ধান, তামাক, আরো কত ফসল। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও। আলোচ্য অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। বিশ্বের ইতিহাসে অন্যতম একজন সফলকাম এবং কৃতী সামরিক প্রধান হলেন আলেকজান্ডার। আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন। তার সামরিক কৌশল এবং পদ্ধতির জন্য তিনি পৃথিবী বিখ্যাত। আলেকজান্ডারের অভিযানের ফলে বিভিন্ন সভ্যতার মিলন হয়ে এক নতুন সভ্যতার শুরু হয়। বি নাম্বার দেখো। কবি আলোচ্য কবিতায় শ্রমজীবী মানুষের জয় ঘোষণা করেছেন। শ্রমজীবী মানুষের কর্মতৎপরতা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তারা অক্লান্ত পরিশ্রমে নির্মাণ করে স্থাপত্য, রাজপ্রাসাদ। প্রথাগত ইতিহাস প্রচার করে যে রাজরাজারা সাম্রাজ্যবাদী শক্তি সমস্ত সৃষ্টির উৎস। আলেকজান্ডার পৃথিবীর একজন বিখ্যাত সামরিক প্রধান। তিনি সামরিক কৌশল এবং পদ্ধতির জন্য পৃথিবী বিখ্যাত। তিনি ভারতবর্ষ দখল করেছিলেন। কিন্তু তিনি একা যুদ্ধ করেননি। অসংখ্য সাধারণ সৈনিক, শ্রমজীবী মানুষ তার যুদ্ধযাত্রা পরিচালনায় সহযোগিতা করেছিলেন। তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার আলেকজান্ডারকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। তাই কবি বলেছেন, ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? দুর্ঘটনায়
কোনো শ্রমিকের অঙ্গহানি হলে তার ক্ষতিপূরণ পায় না কেন? দুর্ঘটনায় কোনো কলিয়ারি শ্রমিকের অঙ্গহানি হলে নিয়ম অনুযায়ী তারা ক্ষতিপূরণ পায়, কিন্তু তারা পায় না, কারণ কলিয়ারিতে বড়লোক আর গরিবের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। ক্ষতিপূরণের আইনটিও বড়লোকদের জন্য। মালিক তাদের ক্ষতিপূরণ দিলেও গরিবদের দেয় না। তাই কোনো গরিব মজুরের কোনো ক্ষতি হলে তারা কোনো ক্ষতিপূরণ পায় না। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। উত্তর দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে। কবি শহরবাসী, শহরে সবুজের বড় অভাব, চারিদিকে শুধু কংক্রিটের জঙ্গল। এই রকম রুক্ষ পরিবেশে কবি সতেজ সবুজ গাছ দেখতে চান। তার শরীর এবং মন সজীব করার জন্য গাছ দরকার। সেই প্রসঙ্গে কবি এই মন্তব্য করেছেন। শক্তি চট্টোপাধ্যায় একজন প্রকৃতিপ্রেমিক কবি। গাছ তার কাছে বাঁচার অবলম্বন। গাছের সবুজ একদিকে যেমন চোখের শান্তি দেয়, অন্যদিকে তেমনি মনের সজীবতা বৃদ্ধি করে। তাই কবি নিজের আরোগ্য লাভের জন্য বলেছেন, আমার দরকার শুধু গাছ দেখা। কবি শহরের বাসিন্দা। এই শহরে নির্বিচারে গাছ কাটা হয়। উন্নয়নের নাম করে মাইলের পর মাইল গাছ কেটে রাস্তা তৈরি হয়। সবুজ ধ্বংস করে তৈরি হয় বহুতল বাড়ি। ফলে শহরে সবুজের অনটন ঘটে। একঘেয়ে শহুরে জীবনে ক্লান্ত কবি এই ক্লান্তিকর পরিবেশ থেকে মুক্তির মধ্যে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছেন। তাই জঙ্গল থেকে গাছ তুলে এনে তিনি শহরের বাগানে বসাতে বলেছেন। এই গাছকে ভালোবেসে আলিঙ্গন করে কবি প্রাণবন্ত হতে চান। আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। স্বনামধন্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় জীবনের অপরাহ্নে উপনীত হয়ে আত্মসমীক্ষা করতে বসেছেন। দেখেছেন বার্ধক্যের জড়তা কিভাবে গ্রাস করেছে তার জীবনকে। অতীতের সোনালী স্মৃতি কখনো হতাশার মেঘ সরিয়ে উজ্জ্বল হয়ে উঠলেও আবার তা মিশে যায় আঁধারেই। এটাই মহাকালের অমোঘ নিয়ম। সেই অনিবার্য নিয়মের কথা বলতে গিয়েই তিনি কালীনাথের কাছে আলোচ্য প্রসঙ্গটি অবতারণা করেছেন। নাম্বার দেখো, পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। জীবনের যাবতীয় সঞ্চয়, কীর্তির সুমহান সৌধ, জীবন, যৌবন, ধনমান সবকিছুই একদিন পথের প্রান্তে ফেলে রেখে মানুষকে চলে যেতে হয়। রজনীকান্ত জীবনের দিনগুলি পিছনে ফেলে এসে দেখেছেন এক শূন্যময় ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য। মাইকেল মধুসূদন দত্তের মতো তাঁরও যেন আক্ষেপ, জীবন উদ্যানে তার যৌবন কুসুম ভাতি কতদিন রবে। সত্যি, অদৃশ্যকালের স্রোতে মানব জীবন নিত্য প্রবহমান। নদীর মতো মৃত্যু, সাগরেও জীবনেও অনিবার্য পরিণতি কে খণ্ডন করবে? মহাকালের এই বিধান। বৃদ্ধ রজনীকান্ত বুঝে গেছেন শূন্যময় পরিণয় ছাড়া, পরিণাম ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তার। একদিন প্রতিভার হিরণ্যদ্যুতিতে তার জীবনের সরণি কিছু আলোকিত, আর সেই প্রতিভার সূর্য অস্তমিত। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে, ফুরিয়ে আসছে দিন। বঞ্চিত বুকের সঞ্চিত ব্যথা জীবনের বীণায় সেজে উঠেছে বেদনার গান হয়ে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা। কে কখন এই উক্তি করেছেন? তার জীবনের শেষ কথাগুলো কি ছিল? অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই উক্তি করেছেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় একদিন অভিনয় শেষে নেশাগ্রস্ত অবস্থায় গ্রিন রুমে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে প্রম্পটার কালীনাথ সেনের কাছে নিজের দীর্ঘ অভিনয় জীবনের কথা বলতে গিয়ে আলোচ্য উক্তিটি করেছিলেন। নাম্বার দেখো, খ্যাতনামা নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য অনুবাদ নাটক নানা রঙের দিন। নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা এইরূপ। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে দেখা যায় একটি পেশাদারি থিয়েটারের ফাঁকা রঙ্গমঞ্চ। অন্ধকার সেই মঞ্চে রয়েছে রাত্রে অভিনীত সাজানো নাটকের দৃশ্যপট। নানাবিধ জিনিসপত্র আর যন্ত্রপাতি ছড়ানো আছে। মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো আছে। চারিদিকে অন্ধকারের মাঝে দিলদারের পোশাক পরে হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে মঞ্চে প্রবেশ করেন বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়।
নাটকের অপর চরিত্র কালীনাথের সঙ্গে কথোপকথন প্রসঙ্গেই উঠে আসে রজনীবাবুর ফেলে আসা জীবনের নানা কথা। নানা বর্ণে চিত্রিত তার জীবনের ইতিকথাই এই নাটকের প্রধান বিষয়। সোমেশ্বরী নদীর বর্ণনা দাও। গারো পাহাড়ের নিচে রচনাংশে সোমেশ্বরী নদী সম্পর্কে জানতে পারি। গারো পাহাড়ের নিচে আছে সুসং পরগনা। সুসং পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী সোমেশ্বরী। ভীষণ খরস্রোতা নদী। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। জলে পা দিলেই মনে হবে কেউ যেন পায়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। শীতকালে নদীটিকে শান্তশিষ্ট নদী বলেই মনে হবে। কোথাও কোথাও হেঁটে পার হওয়ার জন্য ইচ্ছে হবে, অথচ এই পাহাড়ি নদী সর্বদা যেন রেগে টং হয়ে থাকে। এটা নদী খেয়া পারাপার করে এক হিন্দুস্তানি মাঝি। সে যেমন যাত্রীদের খবর নেয়, তেমনি তাদের কাছ থেকে খবর নেয়। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। ওরা কারা? উৎসবকে। তারা কেন উৎসবকে থানায় নিয়ে যায়? ওরা বলতে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে পুলিশদের কথা বলা হয়েছে। উৎসব হলো একজন হতদরিদ্র মানুষ। বন্যার জলে উৎসব অর্থাৎ উৎসবের ঘরবাড়ি ভেসে যাচ্ছে। তার সন্তানরা বানের জলে ভেসে গেছে। বউ মারা গেছে। সবকিছু হারিয়ে সে চলে আসে শহরে। বাসিনী উৎসবকে নিয়ে এসেছে হোমযজ্ঞের কাঠ কাটার জন্য। বাবুদের বাড়িতে কাজের বিনিময়ে ভাত খেতে পাবে। কাজ শেষ করার পর সে ভাত খাবার জন্য উতলা হয়ে ওঠে, কিন্তু বাড়ির কর্তা মারা যাওয়ায় রান্না করা অশৌচের খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেয় পিসিমা। ভাতের ডেচকি হাতের নাগালে পেতেই উৎসব ভাত খেয়ে ভুকো পেটা খিদে মেটাবে এই আশায় ডেচকি নিয়ে হাঁটতে শুরু করে। চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চ্যাংম্যান কে? কার কথায় আকাশ ভেঙে পড়ল? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল? চ্যাংম্যান হলো গারো পাহাড়ের নিচে গ্রামের এক বাসিন্দা। সে হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিল। মনমোহনের কথায় তার মাথায় আকাশ ভেঙে পড়ল। হালুয়াঘাট বন্দরে মনমোহন মহাজন তেজারতি বন্ধকির কারবারের নামে লোক ঠকিয়ে উপার্জন করত। বৃষ্টিমুখর দিনে চ্যাংম্যান মনমোহন মহাজনের ঝাঁপির নিচে আশ্রয় নেয়। মহাজন কলকাতা থেকে সদ্য কিনে আনা ছাতা চ্যাংম্যানের মাথায় তুলে দিয়ে বলে, যা যা, ছাতাটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। মহাজনের এই দয়া চ্যাংম্যানকে ভাবিয়ে তোলে। মহাজনের দেওয়া ছাতা সে নিবে কিনা এ নিয়ে দ্বিধাগ্রস্ত। মহাজন চ্যাংম্যানকে আশ্বাস দেয়, এখন নগদ পয়সা না দিলেও চলবে, যখন সুবিধা হবে দিলেই হলো। চ্যাংম্যান মহাজনের দেওয়া ছাতা নিয়ে বাড়ি চলে যায়। চ্যাংম্যান মহাজনের পাওনাগন্ডা মিটিয়ে দেওয়ার জন্য তাগাদা দিলেও মহাজন তা নিতে চায়নি। এভাবে কয়েক বছর কেটে যায়। চ্যাংম্যানও ধার করে ছাতা কেনার কথা ভুলে যায়। হঠাৎ একদিন মহাজন চ্যাংম্যানকে হাটে পাকড়াও করে পাওনাগন্ডা মিটিয়ে দেওয়ার কথা বললে চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। বুঝতে পারে মহাজনের তেজারতি কারবারের ফাঁসে সে আটকে পড়েছে। মহাজন তার লাল খেরোয় বাঁধানো জাবদা খাতা খুলে দেখায়, এই ক বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1000 টাকা, প্রায় একটা হাতির দাম।